হ্যালো এভরিওয়ান, ইউএনবি লাইভ কনভারসেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের অতিথি পাঠশালার হেড অফ দ্য ফটোগ্রাফি তানভীর মুরাদ তপু। তপু ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো তপু ভাই, আমাদের এটা ইউএনবির আমরা লাইভ কনভারসেশন প্রোগ্রামটা নতুন শুরু করেছি। আপনি আপনাদের তৃতীয় অতিথি লাইভ কনভারসেশন অনুষ্ঠানে। তো ভাই, আপনার ফটোগ্রাফি জার্নি সম্বন্ধে কিছু বলুন। ফটোগ্রাফি জার্নি লম্বা এই অর্থে যে ছোটবেলা থেকে শখ ছিল, দেখেছি, কিন্তু তখন কখনো ফটোগ্রাফি করা হয়নি। হয়তো সেটা সুপ্তভাবে ছিল। আমার বড় ভাই চেষ্টা করেছিল ফটোগ্রাফি করার। তার একটা জাপানি ক্যামেরা ছিল, চিনন, আমার মনে আছে নামটা, চিনন। সেটা উত্তরাধিকার সূত্রে আমি পাই যখন বড় ভাই বিদেশে চলে গেল তখন। তো সেই সূত্রেই ফটোগ্রাফির হাতে খড়ি ইউনিভার্সিটি লাইফে। শখে ছবি তুলতাম। একটা 50 প্রাইম ছিল আর একটা 85 প্রাইম ছিল। তো সেটা দিয়ে ছবি তুলতাম, কিন্তু কোনো বেসিকও করা হয়নি। তো সেটা হাতে খড়ি। তারপরে পরবর্তীতে যে আগ্রহ তৈরি হয় নানান ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং তারপরে সিদ্ধান্ত নিই, ইউনিভার্সিটি যখন শেষ করলাম অনার্স মাস্টার্স, তারপরে সিদ্ধান্ত নিই যে আমি ফটোগ্রাফার হিসেবেই কাজ করতে চাই। তো সেই সময় আসলে পুরো জার্নিটা শুরু হয়, মূল ফটোগ্রাফি জার্নিটা শুরু হয়ে যায়। কত সালের দিকে? আমার মাস্টার্স শেষ হয় 2003-এ। সেই সময় যেহেতু মাস্টার্স শেষ, কিন্তু মনে হলো যে ফটোগ্রাফি নিয়ে আরো ফটোগ্রাফি করতে চাই, সেই কারণে মনে হলো খোঁজ নিলাম কি করা যায়, কি করা উচিত। তখন ট্রেনিং এর কথা আসলো যে ফটোগ্রাফি সম্পর্কে পড়তে হবে, জানতে হবে, বেসিক কোর্স একটা করা দরকার, বেসিকের মধ্যে দিয়ে শুরু করতে হবে। তো কিন্তু তখন যেটা ছিল, যেহেতু মধ্যবিত্ত ঘরের সন্তান, মাস্টার্স হয়ে গেছে, আপনি চাইলেই বাবা মার কাছ থেকে হাত পাততে পারবেন না বা বলতে পারবেন না যে আরো পড়তে চাই, ফ্যামিলির একটা দায়িত্ব থাকে। তো তখন একটা চাকরি নিই, এমন একটা জায়গায় চাকরি নিই যেখানে কিনা মনে হয় যে ফটোগ্রাফির আশেপাশে থাকতে পারবো বা ফটোগ্রাফারদের আশেপাশে থাকতে পারবো, যাতে করে অন্তত কিছু শেখা হয়। তখন আমি চাকরি শুরু করি দৃকে, ডক্টর শহীদুল আলমের সাথে। তো উনার সেক্রেটারি হিসেবে আমার চাকরি জীবন শুরু। সেটা 2003। হ্যাঁ। তো সেই জায়গায় আমি অনেক কিছু শিখি। সেই সময় দৃকের যে স্টুডিও ফটোগ্রাফি ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে মঈন ভাই কাজ করতো, আবির আব্দুল্লাহ কাজ করতেন, আকাশ ভাই কাজ করতেন। তো এদের সবার সাথেই পরিচয় হয়, এদের কাজ দেখি, স্টুডিওতে কিভাবে কাজ করছে, সময় পেলে স্টুডিওতে চলে যাই। গ্যালারি ছিল, গ্যালারিতে এক্সিবিশন হতো, সেই এক্সিবিশন দেখতাম। তো তখন আরো বাসনাটা, হয়তো পুরান বাসনাটা আরো জেগে ওঠে, এবং একটা পর্যায়ে আমি আলম ভাইকে বলি যে আমি পড়তে চাই ফটোগ্রাফি নিয়ে। তারপরে বলে যে তাহলে তুমি পাঠশালায় শুরু করো। তারপরে আমি আসলে তখন পার্ট টাইম কাজ করতাম দৃকে, অর্ধেক বেলা, আর অর্ধেক বেলা আমি পাঠশালায় পড়তাম। তারপরে পাঠশালা শেষ করে তো ফটোগ্রাফি জীবনে ঢুকে গেলাম। পাঠশালার মধ্যে দিয়ে ফ্রিল্যান্স কাজ করলাম। তারপরে একটা সময় গিয়ে এডুকেশনে যুক্ত হলাম, কারণ আমার মনে হয়েছিল এই স্কুলটা আমাকে যতটুকু দিয়েছে সেটা আমারও হয়তো স্কুলটাকে দেয়ার আছে। সেই জায়গা থেকে আসলে পড়ানো শুরু হয়, এবং এখন এসে পড়াচ্ছি ফটোগ্রাফি। আর এই মুহূর্তে আমাদের এটা একটা পাঠশালার একটা ভালো নিয়ম যে সকলকেই আসলে টার্ম বেসিসে পাঠশালার দায়িত্ব নিতে হবে। আমার টার্ম চলছে, আমি এখন এই মুহূর্তে হেড অফ ডিপার্টমেন্ট ফটোগ্রাফি। তো আপনাকে একজন ফটোগ্রাফার হিসেবে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে কোন জিনিসটা? আমার কাছে সবচেয়ে বেশি ইন্সপায়ারিং মনে হয় ফটোগ্রাফির যে এইটা একটা আসলে মিডিয়াম বা ছুতা বলতে পারেন বাংলায়, যে এই ছুতা দিয়ে আপনি অনেকগুলো ঘটনা বা অনেকগুলো মানুষ বা অনেকগুলো জনপদ, অনেকগুলো স্টোরির কাছাকাছি চলে যেতে পারেন, যেটা হয়তো দূর থেকে অত কাছে যাওয়া সম্ভব না। এই টেকনোলজি দিয়ে কত মানুষের সাথে পরিচয় হয়েছে, কত জায়গায় গিয়েছি, কত মানুষের সাথে মিশেছি, কত কিছু শিখেছি, সেইটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। সেটা একদম ব্যক্তিগত, কিন্তু তার বাইরে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে সোশ্যাল অংশে একটা বড় কাজ করার জায়গা আছে, যেটা কিনা পাঠশালার একটা গুরুত্বপূর্ণ অংশ, যে সমাজ পরিবর্তনের যে জায়গাটা, বা যে স্টোরিটা নিয়ে কাজ করব, সেই স্টোরিটা এমন একটা স্টোরি যেটা এমন একটা ঘটনাকে কেন্দ্র করে বা এমন একটা ইস্যুকে কেন্দ্র করে যে ইস্যুটা নজরে আনা দরকার।
এবং সেই ইস্যুটাকে নিয়ে কাজ করে কতগুলো জায়গাতে পরিবর্তন আনা প্রয়োজন সমাজে। আপনি যদি ভাবেন যে বাল্য বিবাহ একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা নিয়ে যদি আপনি কাজ করেন, সেটা এগেনস্টে কাজ করেন, সেটা নিয়ে কথা বলেন, যেমন আমেরিকাতে একটা সময় যখন সোশ্যাল স্টোরি নিয়ে মাত্র কাজ শুরু হলো, লুইস হাইন শিশু শ্রমের সাথে কাজ করেছিলেন, আন্দোলনের শিশু শ্রমের বিপক্ষে কাজ করেছিলেন, কারণ সেই সময় শিশু শ্রমের বিপক্ষে কোনো আইন ছিল না, সেই জন্য এটা বন্ধ করা যাচ্ছিল না। এবং লুইস হাইন সেটা নিয়ে লম্বা সময় কাজ করেছেন, সেটা প্রচারণা করেছেন সমাজে, এবং একটা সময় আইন পাস হয়েছে এবং বন্ধ হয়েছে। সেই ধরনের ইস্যু যেমন আছে, সেটা আবার সকলকে জানানোটাও প্রয়োজন। সেটা আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ ফটোগ্রাফির জন্য। তো মানে অ্যাওয়ারনেসের জন্য আর কি সবসময় কাজ করে যাচ্ছেন? সরাসরি আমি হয়তো কাজ করছি না এই মুহূর্তে, আমি পড়াচ্ছি ফুল টাইম, কিন্তু অনেক ফটোগ্রাফার আছে, অবশ্যই অনেক ফটোগ্রাফার আছে যারা এই মুহূর্তে কাজ করছেন নানান ইস্যু নিয়ে, এবং এই ইস্যুগুলোকে তারা সামনে নিয়ে আসছেন, এটা নিয়ে কাজ হচ্ছে, বা এটা নিয়ে একটা এক্সিবিশন হলো বা এটা একটা বই বের হলো, যেটা আসলে প্রত্যেকটা আর্টের ক্ষেত্রেই ধাপে ধাপে করে একটা জিনিস ঘটে আর কি। তো বর্তমান মানে ফটোগ্রাফিক ইন্ডাস্ট্রির অবস্থাটা কি আপনার মানে? আমার কাছে মনে হয় আমি একটা ইন্ডাস্ট্রি অর্থে যদি ভাবি, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গা খুবই স্ক্যাটার আর কিছু কিছু জায়গা খুবই স্ট্রং, সেই জায়গাগুলো ধরে আমাদের কাজ করা দরকার। যেমন আমাদের এডুকেশনটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, তার বাইরে কমার্শিয়াল যে স্পেসটা বা কমার্শিয়াল যে মার্কেটটা, সেটা খুব ঢাকা কেন্দ্রিক, আমাদের মার্কেট খুব ছোট, সেটাকে এক্সপ্যান্ড করা দরকার। ফটোগ্রাফারদের যদি আপনি আয় অর্থে ধরেন, তাহলে সেই সুযোগও বৃদ্ধি করা দরকার। সেটা কিভাবে করা যায়, সেটার একটা নিয়ম থাকা উচিত বা রুলস থাকা উচিত, যে কে কাজ করতে পারবে, কোথায় করতে পারবে, এই ধরনের নানান, এগুলো একবারে হবে না, কিন্তু সময় লাগবে, কিন্তু পার্ট বাই পার্ট এটাকে আসলে নিয়ে আসতে হবে সামনে, ইনশাআল্লাহ। অবশ্যই। তো আমাদের হচ্ছে যে ফটোগ্রাফি ইন্ডাস্ট্রির সাথে যে ফটোগ্রাফি এডুকেশন, এটার মানে এই সম্পর্কটা মানে কিরকম রিলেট করে কি? আমার মনে হয় যে কোনো মিডিয়ামই, শুধু ফটোগ্রাফি বলে না, যে কোনো মিডিয়ামই আপনি যদি মনে করেন যে এটাকে এক্সপ্যান্ড করা দরকার, তাহলে এডুকেশন একটা খুব বড় জায়গা। আপনি যদি খেয়াল করেন, এটা শুধু ফটোগ্রাফি অর্থে না, পুরো বাংলাদেশ অর্থে, যেমন এডুকেশন সেক্টরে অনেক ইমফ্যাসিস দেওয়া হয়, শুধু বাংলাদেশ বলে না, ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় মনে করা হয় যে কোনো ইনফ্রাস্ট্রাকচার মানে স্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এডুকেশন খুব গুরুত্বপূর্ণ জায়গায়। আমরা যদি জাস্ট একটু পিছনের দিকে তাকাই, যখন জয়নুল আবেদিন, কামরুল ওনারা কলকাতা আর্ট কলেজ থেকে দেশে ফিরে আসে শেষ করে, তারা কিন্তু শুধুমাত্র ভাবেনি যে তারা আর্টিস্ট হিসেবে কত বড় হতে পারবে, তারা আর্টিস্ট হিসেবে কতগুলো জায়গায় যেতে পারবে, কতগুলো এক্সিবিশন করতে পারবে বা কতগুলো পুরস্কার আনতে পারবে, সেটা নিয়ে ভাবে। তাদের মনে হয়েছে যে যদি সামগ্রিকভাবে দেখা যায় এই দেশকে, এই দেশের গল্প বলতে হয় থ্রু আর্ট মিডিয়াম, তাহলে এমন একটা জায়গা দরকার যেখান থেকে নতুন মানুষ বের হবে। কারণ 2 জন মানুষ কাজ করবে বা 4 জন মানুষ কাজ করবে বা 5 জন মানুষ কাজ করবে বা 10 জন মানুষ কাজ করবে, এটাই শেষ না। কারণ এটা যদি সামনে না আগানো যায়, এটা বন্ধ হয়ে যাবে একটা পর্যায়ে। সেইটার জন্যই আসলে এডুকেশন, স্কুল। সো তারা কিন্তু চারুকলা শুরু করলেন, স্কুল শুরু করলেন, আর্ট ইনস্টিটিউট শুরু করলেন, এবং সেটা থেকে আজকে বড় হয়েছে। এবং একইভাবে আমাদের এখানে বেগ স্যার প্রথম বেগ আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন বাংলাদেশে। তখনও বাংলাদেশ হয়নি, হ্যাঁ, তখনও পাকিস্তান। তো সেই সময় শুরু হয় বেগ আর্ট ইনস্টিটিউট। পরবর্তীতে বিপিআই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এডুকেশনে, এটা কি স্বাধীনতার পরে সময়। তারপরে তারও অনেক পরে আরো অন্যান্য স্কুলের সাথে পাঠশালা, ইনস্টিটিউটগুলো কি এখনো আছে? বেগ আর্ট ইনস্টিটিউট এখনো আছে, বিপিআইও আছে, কিন্তু হয়তো কার্যক্রম আগের মতো নেই, কিন্তু ছোট হয়ে এসেছে। কিন্তু অন্যান্য ওই জায়গায় অন্যান্য স্কুলগুলো আসছে, যে তারা এখন এক্সপ্যান্ড করছে পাঠশালা। 18 বছর 17 বছর চলছে, 18 বছরে পড়বে পাঠশালা, সাউথ ইস্ট ইনস্টিটিউট। সো কাউন্টার ফটো হয়েছে সম্প্রতি কিছুদিন, কাউন্টার ফটো 2 বছর হতে যাচ্ছে 20 তারিখে। সো এরকম এটার কারণে যেটা হয়েছে, সেটা কয়েকটা স্টেজ। আমরা যেভাবে দেখি পাঠশালায়, সেটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে কমিউনিটি ডেভেলপমেন্ট। মানে শুধুমাত্র ফটোগ্রাফার বা প্রফেশনাল ফটোগ্রাফার তৈরি করাটাই কিন্তু
একমাত্র দায়িত্ব না স্কুলে। যেমন আমাদের যারা প্রফেশনাল ফটোগ্রাফার না তাদের জন্য নানান ধরনের কোর্স আছে, বেসিক, ফাউন্ডেশন, ওয়ার্কশপ, ক্লাব। সেইটা থেকে আমরা যেটা মনে করি যে স্টুডেন্টরা আসছে, তারা হয়তো অন্য কাজ করে, দে আর প্যাশনেট অ্যাবাউট ফটোগ্রাফি, কিন্তু তারা ফটোগ্রাফির সাথে থাকতে চায়। এই মানুষগুলাই কিন্তু আসলে ফটোগ্রাফির ওই সম্ভাবনাটাকে জিইয়ে রাখে। শুধুমাত্র প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে আপনি একটা বড় মার্কেট বা বড় ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবেন না। তারা হয়তো একটা গুরুত্বপূর্ণ চালিকা শক্তি, কিন্তু তার বাইরে একটা গুরুত্বপূর্ণ চালিকা শক্তি কিন্তু সাধারণ মানুষ বা এই কমিউনিটির একটা বড় কমিউনিটি যারা কিনা ফটোগ্রাফি নিয়ে। কারণ আমি যদি আজকে একটা এক্সিবিশন করি, আমার এক্সিবিশন আসলে কে দেখতে আসবে? যে ফটোগ্রাফি ভালোবাসে সে দেখতে আসবে। সো আমি যদি ভালোবাসার মানুষ তৈরি না করি, এই স্পেসটাকে বড় না করি, লার্জ না করি, তাহলে তো আমার আসলে কমিউনিটি ডেভেলপমেন্ট হচ্ছে না। সো আমরা এই কারণে বলছি যে কমিউনিটি ডেভেলপমেন্টটা গুরুত্বপূর্ণ, যেটার মধ্যে দিয়ে আসলে ফটোগ্রাফির যে মার্কেট বলেন বা ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি বলেন বা জনরা বলেন বা ফটোগ্রাফি পুরো স্পেসটা বলেন, সেই স্পেসটাকে বড় করা হচ্ছে। এবং সেটার মধ্যে দিয়ে আসলে গত 20 বছরের ফটোগ্রাফির যে জার্নি বাংলাদেশে, সেটা কিন্তু অনেক দূরে গিয়ে গেছে। তো ফটোগ্রাফি ধরেন যুগ চেঞ্জ হচ্ছে, সো আপনার ধরেন এখন সোশ্যাল মিডিয়াগুলো অনেক ইম্প্যাক্ট রাখে সোসাইটিতে। তো একজন ফটোগ্রাফারের জন্য সোশ্যাল মিডিয়াটা কি পরিমাণ ইম্প্যাক্ট রাখে তার ক্যারিয়ারে এবং আমার মনে হয় দুইটা জিনিসই, সবকিছুরই ভালো এবং মন্দ আছে। হ্যাঁ, দুটোই বলা দরকার। অবশ্যই সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম। আগে আমরা যখন ফটোগ্রাফি শুরু করেছি, আমরা একটা বইয়ের জন্য বসে থাকতাম যে কার কাছে কবে কোনো একটা বই আসবে আমরা দেখতে যাব, বা আমরা ফিল্মে শুট করতাম যে সেটা ফিল্মে ছবি তুলবো, ডেভেলপ হবে, প্রিন্ট হবে, তারপরে আমি ছবিটা দেখতে পাচ্ছি, বা কন্ট্যাক্ট প্রিন্ট হবে। কিন্তু এখন সেটা নাই, পরিবর্তন হচ্ছে, ডিজিটাল মিডিয়া চলে এসেছে, ছবি সাথে সাথে দেখা যাচ্ছে, আপনি ছবিটা সাথে সাথে শেয়ার করতে পারছেন, সাথে সাথে দুনিয়ার কোটি কোটি মানুষ দেখতে পাচ্ছে, এটা হাজার হাজার মানুষের নেই, কোটি কোটি জায়গায় চলে যেতে পারছে। তো সেটা একটা সুবিধা যে আমি আমার ছবিটাকে খুব দ্রুত উপস্থাপন করতে পারছি। এটা যেমন ভালো, এটা আবার মন্দ দিক হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমার কাজ কি শুধুমাত্র আসলে লাইক কেন্দ্রিক, যে আমি কয়েকটা লাইকের আশায় ছবি দিচ্ছি, নাকি আসলে আমার দায়িত্ববোধের জায়গা আছে, আমি কোন দায়িত্ববোধের জায়গা থেকে একটা ছবিকে প্রেজেন্ট করছি, বা কি ছবি তুলছি এবং সেটাকে কোথায় প্রেজেন্ট করছি এবং কাদের জন্য সেই উপস্থাপনটা করছি। আবার আমি কি খুব অল্প সময় স্টার হওয়ার জন্য কি আমার চেষ্টা চালু আছে, আমি কি আমার পেজের জন্য লাইক কিনছি নানান ভাবে, যাতে আমি দেখাতে পারি যে আমি অনেক বড় মাপের আমার প্রতিষ্ঠান, আমি বড় ফটোগ্রাফার, আমার লাইক কয়েক লাখ। সো দুই জায়গাটাই আসলে আমার মনে হয় গুরুত্বপূর্ণ। এটা মিডিয়ামটার তো সমস্যা না, আসলে মিডিয়ামটা তো মিডিয়াম, ও তো নিজে থেকে কিছু প্রডিউস করে না, আমরা প্রডিউস করি। সো আমাদেরও সেই ভাবনার জায়গাটা আছে যে কিভাবে আমরা সেই মিডিয়াটাকে ইউজ করবো। যেমন আমার মনে হয়, যেমন আগে এরকম একটা প্রোগ্রাম শুধুমাত্র টেলিভিশনে লাইভ দেখানো পসিবল ছিল, এটা হয়তো টেলিভিশনের সামনে, সেটের সামনে বসে আপনাকে, এবং ওরকম একটা গ্র্যান্ড স্টুডিওতে, হ্যাঁ, কোটি কোটি টাকার সেট আপের মধ্যে আপনাকে এরকম একটা প্রোগ্রাম প্রচার করতে হতো। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কারণে আমরা খুব মাইনর সেট আপের মধ্যে দিয়ে এখানে আমরা কিন্তু কথা বলছি, এবং আমরা কিন্তু অনেকগুলো মানুষের কাছে পৌঁছাতে পারছি। তো এটা যেমন সুবিধা আছে, আবার আমি এই মিডিয়ামটাকে যদি ভিন্নভাবে ব্যবহার করি, তাহলে নিশ্চয়ই আমার সেই মানুষগুলোকে ভুল ইনফরমেশন দেওয়াও সহজ। আমার মনে হয় সেই সুবিধা অসুবিধা দুটোই থাকবে। কিন্তু আমি মনে করি যে যারা কিনা কাজ করছে এখন ফটোগ্রাফি নিয়ে বা অন্যান্য মিডিয়া নিয়ে, তাদের এই বিষয়গুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করা দরকার, এবং কোয়ালিটিতে আসলে আরো বেশি এমফাসিস করা দরকার। আরো ট্রেনিং নিয়ে অন্য ফটোগ্রাফারদের ছবি দেখা, সেই জিনিসগুলো, বা ওয়ার্কশপগুলো করা, বা অন্যদের সাথে ডিসকাশনে যাওয়া, ছবি দেখানো গুরুত্বপূর্ণ জায়গায় যারা, বা সিনিয়র ফটোগ্রাফার যারা আছে, সেই জায়গাগুলো হলে তাহলে একটা ইন্টারেস্টিং স্পেস তৈরি হবে। কফি থেকে কথা বলছেন। তো লাস্ট 10 বছরে আপনার আমাদের বাংলাদেশের ফটোগ্রাফি ইমপ্রুভমেন্ট আপনি কিরকম দেখছেন, যে ইমপ্রুভমেন্টটা কিরকম হচ্ছে? ইমপ্রুভমেন্টটা চোখে পড়ার মতো এবং ঈর্ষান্বিত, অনেকে ঈর্ষান্বিত। আমি কয়েকটা উদাহরণ দিই। আমি খুবই দুঃখিত, প্রত্যেকটা উদাহরণ মনে হতে পারে যে আমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক, বা আমাদের প্রতিষ্ঠান না, আমাদের একটা গণ্ডির মধ্যে, কিন্তু শুধুমাত্র তা না। যেমন ছবি মেলা, ফেস্টিভ্যাল অফ ফটোগ্রাফি, এটা প্রত্যেক 2 বছর অন্তর হয় এবং ফেব্রুয়ারিতে আসছে, এবং এটা এই
সাউথ এশিয়ার প্রথম ফটোগ্রাফি ফেস্টিভ্যাল। এর আগে কেউ ভাবেনি যে এরকম একটা জায়গায়, এরকম একটা দেশে একটা ফটোগ্রাফি ফেস্টিভ্যাল করা যায়, বা এখানে একটা ফটোগ্রাফি ফেস্টিভ্যাল করলে লোকজন দেখতে আসবে। কিন্তু এটার যে ক্রাউড তৈরি হয়েছে এবং এটার যে ভাইব তৈরি হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ভিতরে নাই। এখন ফটো কাঠমান্ডু হচ্ছে নেপালে, দিল্লি ফটো ফেস্টিভ্যাল হচ্ছে, হায়দ্রাবাদি ফেস্টিভ্যাল হচ্ছে, পন্ডি ফেস্টিভ্যাল হচ্ছে। এখন ইন্ডিয়াতেই 8 থেকে 10টা ফটোগ্রাফি ফেস্টিভ্যাল হয়, এবং যেটা আমরা মনে করি, এখন অন্যরা না ভাবতে পারে, আমরা ভাবতে খুশি হই বা আমরা মনে করি যেটা ছবি মেলার একটা ইম্প্যাক্ট গর্বের জায়গা। এবং আমরা যদি বলি স্কুলের জায়গা থেকে, আমাদের স্কুলে এই মুহূর্তে কিন্তু 7 জন ইন্ডিয়ান স্টুডেন্ট আছে যারা ইন্ডিয়া থেকে 3 বছর মেয়াদী আমাদের যে কোর্স, প্রফেশনাল কোর্স, সেটা করতে এসছে, এবং তারা 3 বছর ধরে বাংলাদেশে থাকবে। কারণ ইন্ডিয়াতে এরকম কোনো একটা স্কুল নেই যে স্কুলে ফটোগ্রাফি এত সিরিয়াসলি পড়ানো হয়। আছে হয়তো ছোট কোর্স বা বেসিক কোর্স বা ওয়ার্কশপ কেন্দ্রিক, এরকম লং টার্ম ফটোগ্রাফি কোর্স নাই। আচ্ছা, এবং আমরা যে শুধুমাত্র যেটা আমার মানে পার্সোনাল কোশ্চেন, যেটা যে মানে আমি যেহেতু ফাইন আর্টস থেকে পড়েছি, তো আমাদের যেমন আলাদা আলাদা পেইন্টিং, ফিল্ম মেকিং, গ্রাফিক ডিজাইন আলাদা ডিপার্টমেন্ট আছে। তো সে আপনার ফটোগ্রাফি যে বললেন যে ইন্ডিয়া থেকে পড়তে আসছে যারা, তারা কি পার্টিকুলার কোনো সাবজেক্ট নিয়ে কাজ করছে 3 বছর ধরে, না তারা মানে সবগুলোই একসাথে আলাদা আলাদা? আমাদের যে সিলেবাসটা, এটা আমরা আসলে 3 বছরে 6টা সেমিস্টারে ভাগ করে, এবং অনেকগুলো সাবজেক্ট, প্রত্যেকটা সেমিস্টার 3টা 4টা করে সাবজেক্ট আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টকেই আমরা আলাদা আলাদা করে মূল্যায়ন করি এবং গুরুত্বের সাথে নিই। আমাদের ফার্স্ট ইয়ারে যেমন টেকনিক, আমাদের প্রথম বছরটা খুব ক্রাফট বিল্ডিং, সো টেকনিক শিখে। দ্বিতীয় বছরে গিয়ে ও এর সাথে অ্যাস্থেটিক্স বোঝার চেষ্টা করে, মিক্স করে, থিওরি শিখে। এবং তৃতীয় বছরে গিয়ে ও ওর পুরো 2 বছরের যে জার্নিটা, সেটাকে ইমপ্লিমেন্ট করতে শিখে নিজের মতো করে, নিজের জায়গা থেকে, পার্সোনাল। এবং প্রত্যেকটা কোর্সে, এখানে যেমন ফটো জার্নালিজম পড়ানো হচ্ছে, এখানে স্টুডিও ফটোগ্রাফি পড়ানো হচ্ছে, এখানে লিটারেচার পড়ানো হচ্ছে, এখানে স্কেচ শেখানো হচ্ছে, পেইন্টিং শেখানো হচ্ছে, সিনেমা পড়ানো হচ্ছে, তার বাইরে ভিজুয়াল অ্যানথ্রোপোলজি পড়ানো হচ্ছে, পলিটিক্স পড়ানো হচ্ছে, লিটারেচার পড়ানো হচ্ছে। তো প্রত্যেকটা জিনিসই নানান ভাবে, যেমন আমরা এখন আরো নতুন নতুন সাবজেক্ট অ্যাড করার জন্য প্ল্যান করছি, আর কি কি আমাদের এই মুহূর্তে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সিলেবাসকে আপডেট করা, সেটা নিয়ে আমাদের একাডেমিক কাউন্সিল কাজ করছে। এবং আমরা বাইরে থেকে, আমাদের যারা বাইরে শুভানুদ্দে আছে, বন্ধু আছে, বাইরে কাজ করে নানান জায়গায়, নানান বিশ্ববিদ্যালয়ে, তাদের সাথে আমরা যোগাযোগ করছি যে আমরা কিভাবে আপডেটেড হব। কারণ 10 বছর আগে ফটোগ্রাফি যেখানে ছিল, বা 5 বছর আগে ফটোগ্রাফি যেখানে ছিল, বা আর্ট স্পেস যেখানে ছিল, এখন ওই জায়গায় নাই, সেই জায়গা থেকে শিফট হয়ে গেছে। সো আমরা যদি এই সময় শিফট না করি, আমরা যদি সেটা পরিবর্তন না করি, সেটা আসলে সেটা আমরা প্রভাব করতে পারবো। একটু আগে যেটা আমি বলছিলাম, যে আমাদের এই ফটোগ্রাফির চর্চা আমরা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক করছি না, আমরা কিন্তু আমাদের স্পেসটাকে বড় করছি। সো আমরা বলছি যে আমরা ইন্টারন্যাশনাল আমাদের পার্টনার আছে, যেমন আমাদের মিয়ানমারে পার্টনার আছে, আমরা ওইখানে আমরা একটা ট্রেনিং করাতে চাই। সো আমরা ওখানে ট্রেনিং প্রোভাইড করি, এবং ওদের সাথে জয়েন্টলি আমাদের কাজ হয়, কোলাবোরেশন হয়। নেপালে হয়েছে, ইন্ডিয়ায়, আমরা ইজিপ্টে গেছি, আমরা চায়নাতে আমাদের পার্টনার অর্গানাইজেশন আছে। সো আমরা এটাকে বলছি রিজিওনাল স্ট্রেংথ, নেটওয়ার্কের স্ট্রেংথ করা, বড় করা। সো ইন বিটুইন যেটা হচ্ছে, গত 10 বছরে আমরা এই যে 5টা জায়গায় গেলাম, সেটা ইন্ডিয়া, নেপাল, সেটা ইজিপ্ট, সেটা মিয়ানমার, সেটা চায়না, 5টা জায়গায় যে আমরা গেলাম, আমাদের যে নেটওয়ার্কটা বড় হলো। এট দ্য সেম টাইম এটা কি আপনারা প্রদর্শনী নিয়ে গিয়েছেন? আমাদের যেটা হয়, এটা আসলে একটা ট্রেনিং প্রোগ্রাম, আমাদের স্টুডেন্টরা ওখানে যায় ইন্টারন্যাশনাল। এটা অসলো ইউনিভার্সিটি স্কুল বলে আমাদের একটা প্রতিষ্ঠানের সাথে ইয়ে করা আছে, আমাদের পার্টনারশিপ আছে। ওখান থেকে একটা গ্রুপ স্টুডেন্ট আসে, আমাদের এখান থেকে একটা গ্রুপ যায়, এবং লোকাল যারা, ওদের একটা গ্রুপ ওখানে জয়েন করে। সো 3টা গ্রুপের একটা ওয়ার্কশপ হয়। একটা ফটোগ্রাফারের, কয়েকজন ফটোগ্রাফার আসে যারা ওই সময় প্রথম 7 দিন তারা পড়ায়, তারপরে প্রত্যেকে একটা 21 দিনের একটা প্রজেক্ট নিয়ে, 20 দিনের একটা প্রজেক্ট নিয়ে চলিয়ে যায়, এবং তারা কাজ করে একটা স্টোরি নিয়ে, এবং শেষে আবার তারা ফেরত আসে, এবং একটা এডিটিং সেশন হয়, এবং তার মধ্যে দিয়ে তার একটা কাজ হয়। সো এটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল রিপোর্টাজ প্রোগ্রাম। সো এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমাদের দেশের একটা ফটোগ্রাফারের তার একটা ইন্টারন্যাশনাল কাজ দাঁড়ায়, বাইরে গিয়ে কাজ করতে। যেমন ঢাকায় যদি সে কাজটা করে, সে অনেকগুলো সুবিধা পায়, ল্যাঙ্গুয়েজ তার দখলে, মানুষ তার দখলে। সো বিদেশ থেকে যে আসছে, তার জন্য কমপ্লিট করা কঠিন হয়েছে। সো আমরা এটাকে আরো কঠিন করে দিয়েছি। ঠিক আছে, তুমি বাইরে যাও,
তুমি বাইরে যে ওর সাথে কম্পিট করো, যেখানে এমন একটা স্পেসে কাজ করবা যেটা আসলে বাইরের ফটোগ্রাফারের জন্য যতটুকু সুবিধা বা অসুবিধা সেটা তোমার জন্য ততটুকু সুবিধা অসুবিধা। তো এটা করে যেটা হয়, আমরা সেই টেস্টের মধ্যে দিয়ে যেতে পারি যে একজন ফটোগ্রাফার বাইরে অন্য জায়গায় অন্য স্পেসে কাজ যখন করে তখন সে কি পদ্ধতিতে যাবে, কিভাবে সে তার স্টোরি ডেভেলপ করবে, সেখানে মানুষের সাথে কথা বলবে। সে ভাষাটা জানে না, সে ওখানকার কালচার জানে না, তো তাকে ভাষাটা আয়ত্ত করতে হয়, কালচারটা আয়ত্ত করতে হয়। সেইটার মধ্যে দিয়ে সে আসলে শুধুমাত্র যে একটা কাজ প্রডিউস করছে তা না, তার বাইরে সে তার জায়গা থেকে তার জীবনকে এক্সপ্যান্ড করতেছে, সে অনেকগুলো জিনিস শিখতে পারতেছে নতুন একটা জায়গায়। তো আপনি যেহেতু একটা প্রতিষ্ঠানে আছেন, শিক্ষকতা পেশায় আছেন, তো আপনার হাতে প্রতি বছর অনেক স্টুডেন্টরা বেরোচ্ছে। তো আমাদের যে বর্তমান ফটোগ্রাফির অবস্থা, এটা কি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক, না বাহির থেকেও মানে আমাদের অন্যান্য জেলা থেকেও আসছে স্টুডেন্টরা ফটোগ্রাফি শেখার জন্য? অন্যান্য জেলা থেকেও আসছে, কিন্তু আমি মনে করি যে আমাদের দেশের সবকিছুই খুব সেন্ট্রালাইজ, কোনো কিছু ডিসেন্ট্রালাইজ। আমরা ঢাকা শহরের অবস্থা দেখে সেটা বুঝতে পারবেন। আমরা ডাক্তার দেখানো থেকে শুরু করে আমরা যে কোনো কিছু করার জন্য সবার আগে আমরা ভাবি যে ঢাকায় যাব, মানে যারা ঢাকার বাইরে থাকে। এইভাবেই ঢাকা শহর এক্সপ্যান্ড করেছে, বড় হয়েছে, মাইগ্রেশন, ইন্টারনাল মাইগ্রেশন হচ্ছে। ফটোগ্রাফিও এর বাইরে না। তবে কি মানে আসছে বাইরে থেকে রেসপন্সটা কেমন? চিটাগং, সিলেট, খুলনা প্রমিনেন্ট এখন পর্যন্ত। তার বাইরে অন্য ছোট জেলা থেকেও, মানে ছোট জেলা বলছি যে অন্য ভৌগোলিক অর্থে অন্যান্য যে জেলাগুলো, মানে বিভাগীয় শহর না, সাধারণ যে জেলাগুলো, সেগুলো থেকেও আসছে, কিন্তু সেটার হার কম। সে হয়তো অন্য কাজে ঢাকায় এসেছিল, সে শুধুমাত্র ফটোগ্রাফি পড়ার জন্য আসে নাই, সে অন্য একটা কাজে এসেছিল, এখন সে ফটোগ্রাফি পড়তে চায়। কিন্তু চিটাগং, সিলেট, খুলনা থেকে দেখা যাচ্ছে যে সে ওখানে বড় হয়েছে, ওখানেই লেখাপড়া করছে, কিন্তু ফটোগ্রাফি পড়ার জন্যই সে ঢাকায় আসছে। এটা ঘটেছে। কিন্তু অন্যান্য জেলাগুলো থেকে এক্স্যাক্টলি সেম জিনিসটা ঘটেছে। তো আপনাদের কি প্ল্যানিং আছে যে ফিউচারে ঢাকার বাইরেও সেমিনার, ওয়ার্কশপ গুলো অ্যারেঞ্জ করার, যাতে এই মানে পার্সেন্টেজটা বাড়ে? আমরা যে 3টা জেলার কথা বললাম, এই 3টা জেলায় কিন্তু অলরেডি আমরা নানান সময় ওয়ার্কশপ গুলো করেছি, এবং সেখানে আমাদের পার্টনাররা ছিল, লোকাল পার্টনাররা ছিল, যারা আমাদেরকে হেল্প করেছে কমিউনিটি ডেভেলপ করার জন্য। সো আমরা চেষ্টা করব অবশ্যই সামনে যে কিভাবে অন্যান্য জেলাগুলোতেও যাওয়া যায়। যেমন রাজশাহী মাঝখানে কথা হচ্ছিল যে রাজশাহীতে কিভাবে আমরা একটা ওয়ার্কশপ করতে পারি, তার বাইরে কুমিল্লাতে একটা ওয়ার্কশপ করতে পারি, বা স্পেশালি এটা সহজ হয়ে গেছে আরো এখন আমাদের জন্য আগের চাইতে। নানান জায়গায় বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন নোয়াখালীতে বিজ্ঞান প্রযুক্তি আছে, পটুয়াখালীতে আছে। তো এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েই একটা করে ফটোগ্রাফি ক্লাব আছে। সো আমরা যদি সেই ক্লাবগুলোর সাথে একটা কাজ করতে পারি জয়েন্টলি, তাহলে সেটা বরঞ্চ আরো সহজ হবে। আর এটা আবার অনেক সময় যেটা হয়, আমাদের দিক থেকে আমাদের প্রতিষ্ঠান খুব ছোট, সেই কারণে আমাদের জন্য যাওয়া কঠিন। যদি আমরা দেখি যে অন্যান্য জায়গা থেকে উৎসাহী হয়ে আমাদের কাছে আসছে, তখন হয়তো আমাদের জন্য আরো সহজ হয়ে যায়। সো অবশ্যই এটা আমাদের মাথায় আছে যে সামনে আমরা কিভাবে অন্যান্য জেলায় এটাকে এক্সপ্যান্ড করতে পারি। আচ্ছা, তো বর্তমানে ধরুন আমাদের অনেক ফটোগ্রাফারই ওয়ার্ল্ড ওয়াইড নিজেদের পরিশ্রম, যোগ্যতা এবং নিজস্ব গুণে বেশ ভালো নাম করেছে, এবং বেশ তারা স্ট্যাবলিশ বাইরেও এবং আমাদের দেশেও। তো অনেকেই এটার একটা বিরূপ মন্তব্য করে যে এটা নিয়ে, যে হয়তো বা তারা আমাদের যে সোশ্যাল যে মানে ড্রব্যাকগুলো আছে এগুলোর ছবি তুলে অথবা এগুলোকে বেশি কনসেন্ট্রেট করে হয়তোবা তারা নাম করতেছে। কিন্তু হয়তোবা আমাদের যে ধরেন হয়তোবা কেউ রাস্তার গরিব মানুষদের ছবি তুলতেছে অথবা ক্ষুধার্ত, বা আমি আরো সহজ করে বলি, কিছু স্পেসিফিক সাবজেক্ট যেটা নিয়ে যেটা দেশের আপনারা মনে করছেন যে নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করছে বাইরে, এরকম হয়তোবা যে ভাবছে যে হয়তোবা বাংলাদেশের মানে পার্সপেক্টিভটাই হয়তোবা এরকম যে সব মানুষই এরকম গরিব অথবা ক্ষুধার্ত অথবা এভাবেই রাস্তায় পড়ে আছে। তো এটা তো আসলে না। তো হয়তোবা শুধুমাত্র ওই একটা ছবি নিয়ে তো আর একটা গোটা ফটোগ্রাফারের পুরো ক্যারিয়ারকে বিবেচনা করা যায় না। তো এই জিনিসটা থেকে আমরা কিভাবে বেরোতে পারি? দুইটা জায়গা, একটা হচ্ছে কিভাবে বেরোতে পারি, আরেকটা হচ্ছে যে এর পক্ষে বিপক্ষে অবস্থান কি। আমি খুব সহজ করে প্রশ্ন করি, ধরেন কোন বাসায় 4 জন মানুষ, সন্তান এবং বাবা মা, বা আরো অন্য জায়গা থেকে দেখি, ধরেন যে কোনো একটা বাসার গৃহকর্তা গৃহকর্ত্রী
তার বাসায় যে শিশু শ্রমিক আছে বা গৃহকর্মী আছে তাকে নির্যাতন করে, মারে, যেটা খুব একটা ঘটনা আমাদের এখানে ঘটে। এখন ওই বাসাতে, হ্যাঁ দুর্ভাগ্যজনকভাবে, এবং ওই বাসাতে বা ওই বাড়িতে নিশ্চয়ই ওর অন্যান্য ফ্ল্যাট আছে। তো ওই ফ্ল্যাটের কেউ অধিবাসী যদি মনে করে যে এটা নিয়ে কথা বলা দরকার, এটা বন্ধ হওয়া দরকার, যে বন্ধ করতে গেলে তাকে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে পাবলিকলি কথা বলতে হবে যে ওই বাসার অমুক লোক বা অমুক মহিলা বা গৃহকর্তারা গৃহকর্মীকে পিটাচ্ছে বা মারধর করতেছে। আবার উল্টা দিক থেকে সে যদি ভাবে তাহলে আমার বাড়ির বদনাম হবে, কারণ এই বাড়িটা তো আসলে একটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, তো আমাদের এই ইস্যু নিয়ে কথা বলা উচিত না। আপনার কি মনে হয় কোনটা জরুরি? ওই যে নির্যাতনটা হচ্ছে সেটা বন্ধ হওয়া জরুরি, নাকি বাড়ির রেপুটেশনটা গুরুত্বপূর্ণ? অবশ্যই নির্যাতনটা বন্ধ হওয়া। এক্স্যাক্টলি, এইটা একদমই আমরা সেভাবেই দেখি, এবং আমরা মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইন্টেনশনালি এরকম বিষয়বস্তু নির্ধারণ করি যে বিষয়বস্তুটা নিয়ে কথা বলা প্রয়োজন, এবং সেই বিষয়বস্তু নিয়ে কথা যদি না বলি সেই বিষয়বস্তুটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না, সেটা চলতে থাকবে, এবং সেইটার কারণে সোসাইটির একটা গ্রুপ সারাক্ষণ নিগৃহীত হবে বা তারা তাদের সাফারিংস এর মধ্যে দিয়ে যাবে। সেটা বন্ধ হওয়া দরকার, সেই জন্য আমরা এটা নিয়ে কথা বলি। তবে অবশ্যই এর বাইরে ফটোগ্রাফি, আমাদের টার্মিনোলজিতে একটা কথা আছে, ফটোগ্রাফি না, এই ডিসিপ্লিনে জ্ঞানকাণ্ডীয় শাস্ত্রে কথাটা আছে স্টিরিওটাইপিং, একই জিনিসকে বারবার রিপিটেশন করা, তখন স্টিরিওটাইপ দাঁড়িয়ে যায়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি গুগল করেন বাংলাদেশ দিয়ে, তাহলে দেখবেন যে রিসেন্টলি হয়তো ক্রিকেটের প্রচুর ছবি আসবে, এরা একটা আগ পর্যন্ত বাংলাদেশ দিয়ে স্টোরি টাইপিং করলে বন্যার ছবি আসতো। সো সেই রকম যাতে না ঘটে, সো সেইটার কারণে একই সাথে আমাদের যেরকম সোশ্যাল ক্রাইসিস ধরনের ছবিগুলো নিয়ে যেমন কাজ করা দরকার, ছবি তোলা দরকার, সামনে আনা দরকার এটার বন্ধ হওয়ার জন্য, একই সাথে আমাদের পজিটিভ জায়গাগুলোকেও ইম্প্যাক্ট করা দরকার, বা শুধু পজিটিভ না, এর বাইরে নিউট্রাল কোনো কাজ নেই। যেমন এই সময় পাঠশালার কিন্তু আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হাই কন্ট্রাস্টের ছবি যত বেশি ছিল, এখন নাই, এখন কিন্তু অনেক কালার ছবি আসছে। স্টুডেন্টরা ভিন্নভাবে ভাবছে, স্টুডেন্টরা পার্সোনাল লাইফ নিয়ে কাজ করছে, একদম নিজের জীবন নিয়ে কাজ করছে। আমি আমাকে কিভাবে দেখি, আমি আমার পরিবারকে কিভাবে দেখি, বা আমার ক্রাইসিসটা কি। সো এটা একটা সময়, আপনি যদি নিউজ, মানে একটা নিউজের যেটা একটা গোল্ডেন টাইম ছিল, সেই সময় আপনি দেখেছেন যে ওয়ার্ল্ড ওয়াইড জার্নালিজম, ওয়ার ফটোগ্রাফি নিয়ে যেভাবে মানে পাতার পর পাতা ছবি ছাপা হয়েছে, এখন নিশ্চয়ই আর একই জায়গায় নাই, সেটা পরিবর্তন হয়েছে, নিউজ পেপারই বন্ধ হয়ে যাচ্ছে। সো এখন ডিজিটাল মিডিয়ামে আসছে, অনেকগুলো বড় বড় পত্রিকা বন্ধ হয়ে গেছে যারা এখন ওয়েব বেস, তাদের বিষয়বস্তু পরিবর্তন হয়েছে। আমি মনে করি ফটোগ্রাফারদেরও ধরন আছে, ঢাকায় যেমন ফ্যাশন ফটোগ্রাফার আছে, ওয়েডিং ফটোগ্রাফার আছে, সেরকম ডকুমেন্টারি ফটোগ্রাফার আছে। এখন আপনি যদি মনে করেন যে ওয়েডিং ফটোগ্রাফার কেন সোশ্যাল ক্রাইসিস নিয়ে কথা বলছে না, এটা একদমই ভুল হবে, কারণ ওটা ওর কাজ না। ওর কাজ বিয়ের ছবি তোলো, বিয়ের ছবি তুলবে, ওর ছবি দেখে মানুষ খুশি হবে, আগে আবেগে কানবে, 20 বছর পর সেই ওয়েডিং ছবি দেখে সে উহা করবে যে আমি একসময় এরকম ছিলাম। হ্যাঁ, ওটা তার কাজ। যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করে তার কাজ কিন্তু একভাবে পণ্যটাকে বাণিজ্যিকভাবে প্রসার ঘটানো, এটা তার কাজ। তাকে যদি আপনি বলেন যে আপনি কেন সাংবাদিকতা করছেন না, এটা খুবই ভুল। তো যে ডকুমেন্টারি করছে বা সাংবাদিকতা করছে, এটা তার কাজ, এটা তাকে এটাই করতে হবে। এটাতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে না পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, এটা অবশ্যই আমাদের বা জনগণ ভাববে, কিন্তু আবার সেইভাবেও আমাদেরকে অ্যাক্ট করতে হবে যাতে এটা না ঘটে। আমি মনে করি যে এটা ঘটবে, এটা চলতে থাকবে যতদিন পর্যন্ত নানান ক্রাইসিস থাকবে, আমরা ক্রাইসিস নিয়ে কাজ করবো। এখন যদি একটা ঝড় হয়, সাইক্লোন হয়, অবশ্যই আমাকে সাইক্লোনের ছবি তুলতে হবে, মিডিয়াকে জানাতে হবে যে এটা ঘটেছে এই দেশে এবং এত মানুষ মারা গেছে। বা গ্লোবাল ওয়ার্মিং এর যে ইস্যুটা এখন সামনে আসছে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এবং সেই ক্রাইসিস নিয়ে অনেক ফটোগ্রাফার কাজ করছে এবং নানান জায়গায়, এবং শুধুমাত্র বাংলাদেশি ফটোগ্রাফাররা কিন্তু কাজ করছে না, বাইরে থেকে ফটোগ্রাফার এসে কাজ করছে। আমি যদি আজকে কাজ না করি, এই ইস্যুটা নিয়ে কথা বলা কিন্তু বন্ধ হবে না, বাইরে থেকে ফটোগ্রাফার এসে কাজ করবে। কিন্তু আমি মনে করি
আমার দেশের ফটোগ্রাফার যখন এই ধরনের ইস্যু নিয়ে কাজ করবে, উনি ইনসাইডার্স ভিউটা দিতে পারবে। আর আউটসাইডার থেকে যখন একজন বিদেশি ফটোগ্রাফার আসবে, সে কিন্তু ইনসাইডার্স ভিউটা দিবে না, সে তার জায়গা থেকে সেই ক্রাইসিসটাকে দেখবে। তো আমি মনে করি আমাদের নিজেদের ইস্যু নিয়ে কথা বলা উচিত, সেটা নেগেটিভ হোক সেটা পজিটিভ হোক। যত বেশি আমরা আমাদের নিজেদের ইস্যুতে কথা বলবো, সেটা আমাদের জন্য মঙ্গল। আমাদের হয়ে অন্য কেউ অ্যাডভোকেসি করবে না, আমরা নিজেদের অ্যাডভোকেসি নিজেরা করবো। তো স্টুডেন্টরা তো পড়তে আসছে আপনাদের ইনস্টিটিউটে, তো এখানে জব সেক্টর গুলো এখন তারা মানে বেড়ে তারা কি জব কিরকম ইজিলি পাচ্ছে নাকি তাদের স্ট্রাগল করতে হচ্ছে? না, অনেকেই কাজ করছে। ইউএনবি তে আমাদের দুইজন প্রাক্তন শিক্ষার্থী আছে যারা ইউএনবি তে কাজ করছে, প্রথম আলোতে কাজ করছে, ডেইলি স্টারে কাজ করছে, এএফপি, ইপিএ, রয়টার্সে কাজ করেছে। সব জায়গাতেই আমাদের স্টুডেন্টরা কাজ করছে। এবং শুধু তাই না, মানে শুধুমাত্র যে সাংবাদিকতায় আসছে তা না, ফ্যাশন ফটোগ্রাফিতে আবু নাসের পার্সোনাল স্টুডেন্ট ছিল। ওয়েডিং ফটোগ্রাফিতে গত সপ্তাহে যে এখানে এই চেয়ারে বসে ইন্টারভিউ দিয়ে গেছে পৃথরেজা আমার ব্যাচমেট। হ্যাঁ, সো আমরা একসাথে পড়ালেখা করেছি, ফটোগ্রাফি নিয়ে কাজ করেছি। সো নানান সেক্টরে কিন্তু আমাদের স্টুডেন্টরা কাজ করছে এবং ফ্রিল্যান্সিং এ কাজ করছে, এনজিও তে কাজ করছে। কিউরেটর হিসেবে আমরা যে শুধুমাত্র ফটোগ্রাফার হিসেবেই কাজ করছে তা না। খুব সম্প্রতি তানজিম ওহাব, যে আমার আগে হেড অফ ডিপার্টমেন্ট ছিল, সে কিন্তু বেঙ্গলে জয়েন করেছে এবং কিউরেটর হিসেবে। এবং আমরা মনে করছি শুধুমাত্র ফটোগ্রাফার বানানোই পাঠশালা বা স্কুলের একমাত্র লক্ষ্য না। স্কুলের লক্ষ্য হচ্ছে তাকে নানান বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া, তার ডিসিপ্লিনের যে বিশালতা প্রসারতা সেটার সাথে এক্স্যাক্টলি তার সাথে সেটাকে পরিচয় করা যায়। এটা তার সিদ্ধান্ত যে সে 3 বছর লেখাপড়া করার পর সে কোনটাকে পেশা হিসেবে বেছে নিবে, কোনটাকে প্যাশন হিসেবে বেছে নিবে এবং সে কিভাবে কাজ করবে। একজন ফটোগ্রাফার কিন্তু অন্য কিছু করেও ফটোগ্রাফি করতে পারে। সে হয়তো 9টা 5টা অন্য জব করে, কিন্তু শখে অন্য ছবি তোলে এবং সে সিরিয়াস ইস্যু নিয়ে কাজ করে, সেটাও সম্ভব। তো আমাদের অলরেডি অনলাইনে কিছু কোশ্চেন আসছে আপনার জন্য। তো এর মধ্যে থেকে আসিফ জামান উনি লিখেছেন যে আপনার মানে ফটোগ্রাফি যে প্যাশনটা, এটা কবে থেকে ডেভেলপ হওয়া শুরু হয়েছে? এটা আমি একদম শুরুতে বলেছিলাম, আসিফ বোধহয় মিস করে গেছে একদম। আমি যখন ক্লাস 4-5 সেই সময় আমার বড় ভাই জিদ করে একটা ক্যামেরা কিনে বাসায় বলে, ইলেকট্রো 35 ইয়াসিকা, আমার মনে আছে, ইলেকট্রো 35 ক্যামেরাটা কেনা হয় এবং ওটা দিয়ে ছবি তুলতে হয়। এবং ও নিজেই বাসায় তার বাথরুমে ডার্ক রুম বানিয়ে ডেভেলপ করতো। ওইটা ছিল শুরু, তখন দেখতাম, তখন আমি বুঝি নাই, আমার মাথায় ফটোগ্রাফি ছিল না। পরবর্তীতে যখন এসে ফটোগ্রাফি সম্পর্কে জানি, ওই যে আমার ছোটবেলার যে দেখাটা, ওই স্মৃতিটা আমার মাথায় আসে এবং ওইটা কোনোভাবে নিশ্চয়ই আমাকে ইনফ্লুয়েন্স করেছে। এবং পরবর্তীতে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং সেই সময় একটা আন্দোলন চলছিল, ধর্ষণ বিরোধী আন্দোলন, সেটাতে আমি ছবি তুলছিলাম। সেটার একটা ইভেন্টের মধ্যে দিয়ে আমার মনে হয় যে একটা ছবি যদি একটা আন্দোলনকে এরকম ভাবে নাড়াচাড়া দিতে পারে, মানুষকে নাড়াচাড়া দিতে পারে, তাহলে আরো সোশ্যাল অন্যান্য ইস্যু নিয়েও তো কাজ করা সম্ভব। সেই জায়গা থেকে আমার ফটোগ্রাফির প্রতি আগ্রহ তৈরি হয়। আর এবার ব্যক্তিগত জীবনে আসি, ব্যক্তিগত তপু ভাই সম্বন্ধে কিছু বলুন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি খুবই হাসি খুশি একজন মানুষ, যদিও স্টুডেন্টরা আমাকে খুবই ভয় পায়, কেন পায় আমি জানি না। আমি খুবই হাসি খুশি এবং একটা ভালো মানুষ। আর আমার কাছে মনে হয় যে একজন ফটোগ্রাফার হিসেবে যাই হোক না কেন জীবনে, শুধু ফটোগ্রাফার বলে না, সে সায়েন্টিস্ট হতে পারে, সে পত্রিকায় কাজ করতে পারে, সে কার্টুনিস্ট হতে পারে, সে ইভেন একজন মসজিদের ইমাম হতে পারে। হোয়াটএভার হি ইজ অর শি ইজ, যে হোক না কেন পেশায়, একজন ভালো মানুষ হওয়া খুব জরুরি। এবং আমরা এটা পাঠশালায় বারবার স্টুডেন্টদের মনে করিয়ে দিই যে শুধুমাত্র ভালো ফটোগ্রাফার হওয়া জীবনের একমাত্র লক্ষ্য না। হ্যাঁ, আপনি সমাজে কি করতে পারছেন এবং আপনার যে কাজ, আপনার যে দায়িত্ববোধের জায়গা এবং মানুষ হওয়ার যে জায়গাটা গুরুত্বপূর্ণভাবে, সেটা খুব জরুরি। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, একে মহিউদ্দিন ভাই একটা কোশ্চেন করেছেন, যদিও এটা আমরা এর পাশাপাশি কাছাকাছি একটা মানে কোশ্চেন অলরেডি হয়ে গেছে। মানে উনি কোশ্চেন করেছেন যে ফটোগ্রাফারদের মানে সোশ্যাল যে প্রবলেমগুলো, এইগুলোতে তাদের মানে ভূমিকাটা কি, তার মানে সোশ্যাল প্রবলেমগুলো সলভে তাদের ভূমিকাটা কি, আর মানে শুধুমাত্র কি মানে নেগেটিভ প্রবলেমগুলো এবং নেগেটিভ যে ড্রব্যাকগুলো, এগুলো নিয়েই তারা কাজ করে সোশ্যালি
মানে ফটোগ্রাফিটাকে হাইলাইট করতে পারবেন? এটা নিয়ে লম্বা আলোচনা হয়েছে, আমার মনে হয় এটা আমরা স্কিপ করতে পারি, কিন্তু তারপরে ছোট্ট করে বলি যে না, আমার মনে হয় যে শুধুমাত্র নেগেটিভ না, এটা প্রত্যেকের কাজের জায়গায় কোন ফটোগ্রাফার কি কাজ করছে। যেমন যে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করে সে কিন্তু ল্যান্ডস্কেপই তুলবে, হ্যাঁ, সে কিন্তু ক্রাইসিস নিয়ে কাজ করবে না। হ্যাঁ, যে ওয়েডিং ফটোগ্রাফি করবে তার ওয়েডিং ফটোগ্রাফি করতে হবে, যে ক্রাইসিস নিয়ে কাজ করবে, যে সিদ্ধান্ত নিয়েছে যে তার সমাজ বদলের এই জায়গায় সে ভূমিকা রাখবে, সে ওটা নিয়ে কাজ করবে, ওটা তার দায়িত্ব। প্রত্যেকে যদি তার দায়িত্ববোধের জায়গা থেকে তার দায়িত্ব পালন করে তাহলে আসলে এটা সলভ হয়ে যাবে। যার কিনা দায়িত্ববোধের জায়গা হচ্ছে আমি সমাজের পজিটিভ ইম্প্যাক্ট দেখাবো, সেটাও কিছুটা সম্ভব, সেটাও হচ্ছে। এরকম বই বের হয়েছে, ক্লাব ফটোগ্রাফি গুলো কাজ করছে, সেটাও তো হচ্ছে। আরেকটা কোশ্চেন আছে, সালাউদ্দিন পলাশ ভাই বলেছেন যে যারা ডকুমেন্টারি ফটোগ্রাফি করে তারা কি তাহলে সোশ্যাল ইস্যু নিয়ে কাজ করবে না? যেখানে সবাই মনে করে যে সোশ্যাল ইস্যু মানে গরিবকে বাঁচা। ওকে, না না, সোশ্যাল ইস্যু মানে গরিবকে বাঁচা না। সোশ্যাল ইস্যু মানে অনেক 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 ধরনের জায়গা আছে। এমনকি সোশ্যাল ইস্যু নিয়ে কেউ যদি কাজ করতে চায়, সে আগে ফটোগ্রাফাররা কি ছবি তুলেছে শুধু এটা নিয়েই কাজ করতে পারে একজন রিসার্চার হিসেবে। ফটোগ্রাফার মানে কিন্তু শুধুমাত্র যে ছবি তুলবে তা না, সে একজন রিসার্চার, সে কিন্তু কাজ করতে পারে কোথায় কি কাজ হয়েছে আগে এবং সেই ইতিহাসটা কি সেইটা নিয়ে আমি ডকুমেন্টেশন করবো, এটা ইন্টারভিউ করতে পারে। তো মিক্স মিডিয়াতেও সে কাজ করতে পারে, এবং যে কারণে আমরা সিলেবাসের পরিবর্তন আনছি। শুধুমাত্র ছবি তোলাটাই একমাত্র নয়, তাকে রিসার্চ করতে হবে, তাকে গবেষণা করতে হবে, তাকে পড়তে হবে, তার ওই জিনিসের জায়গাটাকে সে পলিটিক্যালি সেটাকে ক্রিটিসাইজ করতে হবে, সেটাকে বুঝতে পারতে হবে। সেই জায়গা থেকেও তার কাজের বড় জায়গা আছে। শুধুমাত্র যে গরিব ছবি, গরিব মানুষের ছবি, আমি জানি না কেন বারবার গরিব মানুষ বলা হচ্ছে, সেটা কিন্তু যদি আমি সোশ্যাল ক্রাইসিস নিয়ে কাজ করতে যাই সেটা কিন্তু বড় লোক নিয়েও কাজ করা সম্ভব। কারণ ধরেন যদি করাপশন নিয়ে কাজ করি, করাপশন কিন্তু গরিব লেভেলে করাপশন হয় না। করাপশন মানেই হচ্ছে যার হাতে ক্ষমতা আছে। তো করাপশন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায়, এবং আমি মনে করি বাংলাদেশের যতগুলো প্রবলেম আছে তার মধ্যে করাপশন একটা বড় জায়গা। কিন্তু আমরা কাজ করতে পারছি না কেন? কারণ আমাদের এক্সেস নাই। কারণ ওরা এত ক্ষমতাশালী যে আপনি চাইলে গিয়ে বলতে পারবেন না যে আমি আজকে অমুক করাপ্টেড, কোট আনকোট করাপ্টেড অমুকের এখানে আপনারা বসিয়ে নেবেন। নানান ধরনের পেশাজীবী আপনারা বসাতে পারেন, এমনকি ফটোগ্রাফারও করাপ্টেড হতে পারে। সো অমুক করাপশন প্রফেশন নিয়ে কাজ করবো, আমি গিয়ে কিন্তু ছবি তুলতে পারবো না, আমাকে দিবে না। এবং দিবে না আপনাকে হয়তো মারধর করবে, আপনাকে হয়তো ক্যামেরা ভেঙে দিবে, ভিডিও। এরকম অনেক ঘটনা ঘটেছে যে শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করতে ঢুকতে পারছে না ফটোগ্রাফাররা, বা জার্নালিস্টরা যেতে পারছে না। এরকম বহু জায়গা আছে। তো নানান ক্রাইসিস মোমেন্ট আছে যেখানে আপনি গেলে আপনাকে, যেমন ধরা যাক যে সাঁওতাল ইস্যু হয়ে গেল, এখনো কিন্তু আমরা মিডিয়াতে, ফ্রন্ট মিডিয়াতে এরকম বড় কাজ দেখি নাই যে ইস্যু নিয়ে কাজ হয়েছে। বা পার্বত্য চট্টগ্রামে অনেকদিন ধরে কাজ চলছে, নির্যাতন চলছে, সেটা নিয়ে আমরা কিন্তু খুব কম কাজ হয়েছে, খুব অল্প মানুষ কাজ করেছে। সেটা একটা এক্সেস, আর একটা হচ্ছে সেটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি কিনা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই বিষয়গুলা ভাবতে হবে, বাঁচতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে। শুধুমাত্র গরিব বলে না, আমার মনে হয় বিষয়বস্তুটা গুরুত্বপূর্ণ। তো আপনি তো ধরেন ফটোগ্রাফির জন্য দেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন জায়গায় ফটোগ্রাফি করেছেন, দেশের বাইরেও করেছেন। তো এখান থেকে মানে এত বছরের এই জার্নির মধ্যে থেকে কোনো মজার ঘটনা যদি আমাদের দর্শকদের বলতেন। না, মজার ঘটনা অনেকের জন্য মজার, কিন্তু কারোর জন্য এটা আক্রান্ত হতে পারে। আমি আসলে ওই ধরনের কোনো ঘটনায় না যাই, কিন্তু আমি অনেক জায়গায় গেছি যেখানে আমার মনে হচ্ছে যে আমরা যে বারবার বলি গরিব মানুষ, এটা আসলে আমার এই টার্মটা নিয়ে আমাদের ভাবা দরকার প্রত্যেকে। একটা মানুষ গরিব আমরা যখন বলি, এটা আমরা ইন্টেনশনালি বলি না, আমরা আসলে অর্থনৈতিকভাবে তার সক্ষমতা কম সেই জায়গা থেকে বলার চেষ্টা করি না। কিন্তু আমি অনেক জায়গায় গেছি, অনেক মানুষ যারা হয়তো দিন আনে দিন খায়, অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের যে আতিথেয়তা সেটা কিন্তু আপনি অবিশ্বাস্য। সে হয়তো তার বাসার যতটুকু খাবার যেটা সে জমিয়ে রেখেছিল খাবে বলে, হ্যাঁ, সেটা দিয়ে আপনাকে আপ্যায়ন করেছে। তো তাহলে আপনি গরিবীকে কিভাবে দেখতে পান? মানে আমি আসলে গরিব মানে কোত্থেকে গরিব বলছি? আমি কি গুলশানের কোনো বাসায় গেলে সে তার সবচেয়ে ভালো জিনিসটা আমার সামনে প্রেজেন্ট করে, নাকি গুলশান কোট আনকোট ব্যবহার করছি? যেহেতু এটাও হয়তো ভুল। আমি যদি বলি যে অর্থনৈতিকভাবে খুবই সক্ষম একটা ফ্যামিলিতে গেলে সে কি তার বেস্ট জিনিসটা দিচ্ছে, নাকি সে এভারেজ জিনিসটা দিচ্ছে?
তো সেই জায়গা থেকে কম্পেয়ার করলে আমরা যাকে অর্থনৈতিকভাবে অক্ষম বলছি, কোট আনকোট গরিব, সে আসলে বেশি সক্ষম মনের দিক থেকে, কারণ সে তার বেস্ট খাবারটা আমাকে দিচ্ছে। কারণ আমার মনে আছে আমরা এমন একটা জায়গায় গেছিলাম চরে ছবি তুলতে, যেখানে পানির খুব অভাব, হ্যাঁ আমাদের পানি শেষ হয়ে গেছে। তো পানি তাদের কিন্তু মহিলাদেরকে 20 মাইল হেঁটে পানি নিয়ে আসতে হয় এক কলস, এবং তার সারাদিনের কাজে গুরুত্বপূর্ণ জায়গা এটা। সে কিন্তু তার পানি দিয়ে ঠিকই আমাকে আপ্যায়ন করেছে, সে কিন্তু একবারও ভাবে নাই যে তাকে আবার 20 মাইল গিয়ে পানি নিয়ে আসতে হবে পরের দিনের জন্য আমাকে যদি সে পানি দেয়, সে কিন্তু আমাকে দিয়েছে। তো তাহলে এই কোট আনকোট গরিব আর বড় লোকের যে বিভাজন, এটা আসলে আমাদের তৈরি করা। হ্যাঁ, তো আমি মনে করি যে এইটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, এই মিডিয়ামটা। অনেক জায়গায় যায়, অনেক মানুষের সাথে পরিচয় হওয়ার মধ্যে দিয়ে আমি মনে করি আমার ব্যক্তিগত জীবনে আমি শিখেছি যে মানুষ আসলে খুব ডিফারেন্ট, এবং আমরা যে ধরনের টার্মিনোলজি ব্যবহার করি বা যে জায়গা থেকে কথা বলি, এগুলো খুবই আসলে দুর্বল। আমরা আসলে খুবই অক্ষম। আমরা শহরে যারা বাস করি, আমরা যারা বড় বড় নীতির কথা বলি, আমরা খুবই অক্ষম। সক্ষম মানুষরা আসলে পেরিফেরিতে থাকে, এবং তারা আসলে যে অদ্ভুত সব কাজ করে, হ্যাঁ সেটা আসলে ওয়ান্ডারফুল। এটা আসলে ব্যাখ্যা করা যাবে না, এটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না। সেই জায়গা নিয়ে আমাদের ভাবা খুব জরুরি। আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি, কোনো একটা জায়গায় যে করে একটা বড় লেন্স লাগিয়ে ছবি তোলাটাই গুরুত্বপূর্ণ না, ওই মানুষের সাথে দুইটা কথা বলা। হয়তো আমার তাকে কিছু দেওয়ার নাই, আমি তাকে কিছু দিতে পারছি, তার সাথে দুইটা সুন্দর করে কথা বলা, হাসি মুখে তার সুখ দুঃখের কথা বলে। সে কিন্তু আপনার কাছে কিছু চায় না, সে কিন্তু আপনাকে বলে না যে আমাকে 10টা টাকা দেন, 100 টাকা দেন, বা আমার জন্য এটা করেন। সে শুধু এক্সপেক্ট করে যে আপনার সাথে সুন্দর করে কথা বলবেন, তাকে তার প্রাপ্য সম্মানটুকু দিবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি ফটোগ্রাফার হিসেবে যান, আপনি সমাজকর্মী হিসেবে যান, আপনি এডুকেশনিস্ট হিসেবে যান, আপনি মন্ত্রী হিসেবে যান, আপনি পুলিশ হিসেবে যান, আপনি যে কারণেই যান না কেন, সেই জায়গায় দুই মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে তার প্রাপ্যটুকু যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, এটাই আমার মনে হয় আমাদের জীবনের অ্যাচিভমেন্ট। আমি ফটোগ্রাফি দিয়ে কি করলাম, আমি কত টাকা করলাম, আমি কতটা ইন্ডাস্ট্রি করলাম, হ্যাঁ আমি পুলিশ হিসেবে কতগুলো কেস সলভ করলাম, আমি মন্ত্রী হিসেবে কতগুলো জায়গা করলাম, এটা গুরুত্বপূর্ণ না। মানুষ হিসেবে ওইটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি এটা আমি ফটোগ্রাফি করার কারণে আমার এই পরিবর্তনটা হয়েছে, এবং এটা আমি মনে করি যেটা আমি ধারণ করি, এবং আমার সত্যি এটা আমি এটা বিশ্বাস করি ভিতর থেকে। দর্শক, আমাদের তপু ভাই নিজেও এখনো ইয়াং, তো আশা করি যে আজীবন এরকমই তরুণ থাকবেন উনি। তো তরুণ ফটোগ্রাফারদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। আমরা সবাই তরুণ, এটা আসলে কেউ আসলে বৃদ্ধ না, বৃদ্ধ শুধু বয়সে। মনে তরুণ থাকলেই হবে, আর কাজটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। আর আমি মনে করি যে এই কথাটা আমি সবসময় বলি যে মানুষ হিসেবে রেসপেক্ট নেওয়াটা এবং রেসপেক্ট দেওয়াটা খুব জরুরি। সো আপনি আপনার কাজ করবেন, আপনার জায়গা থেকে যতটুকু করা দরকার আপনি ততটুকুই করবেন। এর চাইতে বেশিও করার দরকার নেই, এর চাইতে কমও করার দরকার নেই। আমরা যদি সবাই সবার জায়গা থেকে কাজ করি, তাহলেই এটা যে কোনো কিছুই সার্থক। সেটা দিন শেষে কাজটা সফল হোক আর না হোক, কারণ সফলতাও আসলে একটা মাপকাঠি, কোনো না কোনো কিছুর মাপকাঠি। আপনি যে কাজটা করেছেন বা চেষ্টা করেছেন, এটাই গুরুত্বপূর্ণ। সো এই চেষ্টা আমরা সবাই করি, তাহলেই আমাদের পরিবর্তন আসবে। দর্শক, আমি সৌরভ চৌধুরী, ইউএনবির অনলাইন কনভারসেশন প্রোগ্রামটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং তপু ভাইকে আমাদের গ্যালারি কসমোসের তরফ থেকে ছোট্ট একটি উপহার। ধন্যবাদ আসার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এটা তো দায়িত্বের মধ্যে পড়ে কথা বলা শিক্ষক হিসেবে। ধন্যবাদ সবাইকে। আবার